দূর বাবা। পর্ব 2, প্রবেশদ্বার। কিভাবে 3 কোটি টাকা জোগাড় হবে এই চিন্তায় মাথার চুল ছেঁড়ার জোগাড় হলো রণজয়ের। নিজের ঘরে এলোমেলো পায়চারি করছিল ও, আর তখনই বিদ্যুৎ চমকের মতো ওর মাথায় একটা নাম এলো, চাকি আঙ্কেল। আর নামটা মনে আসার সঙ্গে সঙ্গেই রণজয়ের মোবাইলে ডক্টর চাকির হলোগ্রাম ভেসে উঠল। আর প্রতিবারের মতো এবারেও ও প্রথমটায় ভয়ের চোটে চমকে উঠল। রণজয়, তুমি আমার কথাই ভাবছিলে তো? হাসি মুখে ডক্টর চাকি বলে উঠলেন। বিরক্ত মুখে রণজয় বলে উঠল, দূর বাবা, আপনি কি আলাদিনের সেই প্রদীপের দৈত্যটা নাকি আঙ্কেল, যে আপনার কথা ভাবলেই এসে হাজির হয়ে যান? এ কথায় ভারী মজা পেয়ে ডক্টর চাকি হেসে উঠলেন। ভেরি সিম্পল। আমি তোমার মোবাইলে থট কমান্ড ইনস্টল করেছিলাম, যাতে যে কোনো প্রয়োজনে আমি চটপট চলে আসতে পারি। রণজয়ের এখন টাকার দরকার ছিল বলে সে আর ঘাঁটালো না, নইলে তার খুব জানতে ইচ্ছে করছিল যে তাকে সাহায্য করা ছাড়া কি ভদ্রলোকের আর কোনো কাজ নেই। তা বলো বাপু, দরকারটা কি তোমার? রণজয়কে চুপ থাকতে দেখে চাকি জিজ্ঞেস করলেন, কিন্তু রণজয় আবার ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠলেন, আচ্ছা, এক কাজ করা যাক, তুমি বরং আমার ল্যাবে চলে এসো। কাজের কথাও হবে, আর এই ফাঁকে ল্যাবটা তোমার দেখাও হয়ে যাবে। লোকেশন পাঠালাম, ওকে? সি ইউ সুন। বলেই পট করে গায়েব হয়ে গেলেন ডক্টর চাকি। আর রণজয় ভাবছিল যে যাক, এবার তার টাকাটার একটা হিললে হবে। মোবাইলে পাঠানো লোকেশনে পৌঁছতেই কিন্তু চমকে গিয়ে মনটা খারাপ হয়ে গেল তার। সে ভেবেছিল এত বড় একজন বিজ্ঞানীর অফিসটা নিশ্চয়ই ঝাঁ চকচকে হবে, কিন্তু কোথায় কি? পৌঁছে সে দেখতে পেল সামনে জরাজীর্ণ একটা পোড়ো বাড়ি। মুখটা বেজার করে সে ফিরে যাওয়ার জন্য ঘুরতে যেতেই দেখতে পেল সেই ভাঙাচোরা বাড়িটার ভেতর থেকে এক মুখ হাসি নিয়ে বেরিয়ে এলেন ডক্টর চাকি। এই তো রণজয়, এসে গেছো। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ল্যাব। ওদিকে মুখখানা বেজার করে রণজয় ভাবছিল, নিজেরই তো দেখছি নুন আনতে পান্তা ফুরোয়, চাকি আঙ্কেল আর আমাকে কি হেল্প করবে? এরই মধ্যে চাকি প্রায় তার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ভিতরে আসার পর চারিদিক দেখে রণজয় শিওর হয়ে গেল যে এখানে আসাটা ওর জলে গেছে। পাড়ার মুদির দোকানও এর চেয়ে পরিচ্ছন্ন হয়, আর এটা নাকি বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর ল্যাবরেটরি। মনের কথা চাপতে না পেরে রণজয় বলেই ফেলল, আচ্ছা আঙ্কেল, আমি যে শুনেছিলাম আপনি বিশাল বড় বিজ্ঞানী, কিন্তু মনে কিছু করবেন না, আপনার অফিসটা দেখে মোটেই তা মনে হচ্ছে না। রণজয়ের কথাটা শেষ হওয়ার আগেই ডক্টর চাকি খুট করে কি একটা বোতাম টিপে দিলেন, আর অমনি সেই ভাঙা ঘরের মেঝেটা হঠাৎ করে চলতে শুরু করে দিল। রণজয় হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিল প্রায়, কিন্তু ডক্টর চাকি চট করে তার হাতটা ধরে ফেলে মুচকি হাসলেন। এসব কি হচ্ছে আঙ্কেল? রণজয়ের প্রশ্নের জবাবে ডক্টর চাকি আবারও হেসে বললেন, বিজ্ঞানীর কেরামতি। মেঝেটা চলতে চলতে একটা লিফটের সামনে থামতেই ডক্টর চাকি রণজয়কে নিয়ে সেটার মধ্যে ঢুকে পড়লেন। আর তারপর লিফট থামলে তা থেকে বেরোতেই একটা উজ্জ্বল সাদা আলোর ঝলকানিতে রণজয়ের চোখ দুটো প্রায় ঝলসে গেল। একটু সামলে নিয়ে চারপাশে তাকিয়ে যা দেখল, তাতে বিস্ময়ে হাঁ হয়ে গেল রণজয়। সে দেখল একটা বিশাল বড় ল্যাবরেটরির দোরগোড়ায় সে দাঁড়িয়ে আছে, আর গোটা ঘরটা জুড়ে রয়েছে পেল্লায় পেল্লায় সব হাইটেক মেশিন। চারিদিকের বড় বড় সব স্ক্রিনে নানান ডেটা আর ভিডিও চলছিল, তো কোথাও আবার বিদঘুটে দর্শন নানান টিউব থেকে নানান রঙের ধোঁয়া বেরিয়ে আসছিল। আশেপাশে কিছু রোবট আবার নিজের নিজের কাজে ব্যস্ত। এটা ডক্টর চাকির ল্যাব না আয়রনম্যানের ওয়ার্কশপ, তা বোঝার জো নেই। রণজয় মনে মনে ভাবছিল সে বুঝি স্বপ্ন দেখছে। বড় বড় চোখে চারিদিক দেখতে দেখতে রণজয় বলেই ফেলল, আঙ্কেল, এ তো অবিশ্বাস্য। কোনো সুন্দরী মহিলাকে তার রূপের প্রশংসা করলে সে যেমন খুশি হয়, ডক্টর চাকি ঠিক ততটাই খুশি হয়ে বলে উঠলেন, বলছো, আসলে এই ল্যাবটা হলো আমার সন্তানের মতো, বুঝলে? বলতে বলতে উনি সেই মেশিনগুলোর উপর এমনভাবে হাত বোলাতে শুরু করলেন যেন ওগুলোর সত্যি প্রাণ আছে। হঠাৎ জ্ঞান ফিরতে ডক্টর চাকি রণজয়কে জিজ্ঞেস করলেন, যাক, এবার বলো তো, আমার কথা হঠাৎ মনে পড়ল কেন? কি সাহায্য তোমাকে করতে পারি বলো রণজয়?
তুমি আমার বন্ধুর ছেলে বলে কথা। রণজয় উৎসাহ পেয়ে শটান বলে বসল, আঙ্কেল, আমার 3 কোটি টাকা দরকার। কথাটা শুনে ডক্টর চাকি বিষম খেয়ে নিজেরই মেশিনের ওপর পড়তে পড়তে কোনো ক্রমে সামলে নিয়ে বললেন, কি, 3 কোটি টাকা? রণজয় বলল, হ্যাঁ আঙ্কেল, আপনি তো দিতেই পারেন। চাকি এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে রণজয়কে বোঝানোর স্বরে বললেন, দেখো বাপু, এসব যা দেখছো এগুলো কোনোটাই আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এই সবই সরকার আমাকে দিয়েছে। রণজয়ের চোখে অবিশ্বাস দেখে ডক্টর চাকি করুণ গলায় আবারও বললেন, কি বলবো বলো, আমি নিজেই জীবনে কখনো 3 কোটি টাকা চোখে দেখিনি, তোমাকে এত টাকা কোত্থেকে দেব? চাকিকে মিনমিন করতে দেখে রণজয় এবার রেগে গেল। মানে আপনি আমাকে কোনো রকম সাহায্যই করতে পারবেন না, তাই তো? ডক্টর চাকি তাড়াতাড়ি বললেন, আরে না না, আমি কি তাই বলেছি নাকি? যদি তুমি চাও আমি তোমাকে এক্ষুনি এই ল্যাবে একটা চাকরি দিতে পারি, 20,000 টাকা বেতনও দেব, সত্যি। রণজয় ম্যাথসে খুব একটা ভালো ছিল না বলে চটপট মোবাইল বের করে ক্যালকুলেটরে হিসেব করে দেখল যে 20,000 টাকা মাসিক বেতনে চাকরি করলে 3 কোটি টাকা ইনকাম করতে তার 125 বছর লেগে যাবে। ধুত্তেরি আঙ্কেল, বুঝতেই পারছেন না আপনি, টাকাটা আমার এখন দরকার, 125 বছর পরে নয়। চাকির কাঁচুমাচু মুখের ওপর রাগ দেখিয়ে ল্যাব থেকে বেরোনোর সময় রণজয় এক কোণে একটা পুরনো দিনের লাল রঙের টেলিফোন বুথ দেখে দাঁড়িয়ে গেল। এত হাইটেক ল্যাবে এরকম একটা সেকেলের টেলিফোন বুথ কেন? কৌতূহল চাপতে না পেরে রণজয় প্রশ্নটা চাকিকে করেই ফেলল। আর শুনেই চাকির চোখ দুটোতে যেন আলো জ্বলে উঠল। একটা 5 বছরের বাচ্চা যেরকম উৎসাহ নিয়ে সদ্য শেখা কবিতা শোনায়, সেরকমভাবে উনি বলতে শুরু করলেন, রণজয়, এই পৃথিবীর লোকেরা ভাবে যে এই গোটা মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। কিন্তু গত কয়েক বছরে আমাদের বিজ্ঞানীরা এরকম আরও কিছু গ্রহের সন্ধান পেয়েছেন যেখানেও কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। আমাদেরই মতো মানুষ, জন্তু জানোয়ার আর আমাদেরই মতো গাছগাছালি সেখানে রয়েছে, কিন্তু তাদের দেখতে আমাদের থেকে একেবারেই আলাদা। সাধারণ ভাষায় আমরা এই ধরনের লোকেদের বলি এলিয়েন, অর্থাৎ অন্য গ্রহের প্রাণী। রণজয় মন দিয়েই ডক্টর চাকির কথাগুলো শুনছিল। এইবার সে বলে উঠল, এলিয়েন মানে সিনেমাতে যেরকম দেখা যায় সেরকম কিছু? কিন্তু আঙ্কেল, এসব তো শুধু সিনেমা আর গল্পেই থাকে, মানে আমি তো জীবনে কোনোদিন এলিয়েন দেখিনি। হ্যাঁ, ছোটবেলায় অন্য বাচ্চাদের মতো আমিও ভাবতাম একদিন আমিও সিনেমার হিরোর মতো এলিয়েনের মুখোমুখি হব, কিন্তু বড় হয়ে বুঝেছি যে ওসব গল্প ছাড়া কিচ্ছু নয়। ডক্টর চাকি বোঝানোর ভঙ্গিতে বললেন, আমাদের সিনেমা আর গল্পগুলো সব কিন্তু বাস্তব জীবন থেকেই নেওয়া, আর এখন তো বিজ্ঞানও স্বীকার করেছে যে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। আচ্ছা, তোমাকে আরো বিশদে বলছি। এরপর ডক্টর চাকি যা বললেন তা শুনে রণজয়ের অবাক হওয়ার পাল্লা বাড়তে থাকলো, আর তার সঙ্গে তার হার্টবিটও। ডক্টর চাকি বলছিলেন, টাইটান নামের একটা গ্রহে গত কয়েক বছর ধরে আমাদের সংস্থা একটা গোপন মিশন চালাচ্ছে। আমরা পৃথিবী থেকে প্রতি বছর কিছু লোককে টাইটান গ্রহে পাঠাই। এবার তুমি জিজ্ঞেস করবে কেন? আসলে ওই গ্রহ এখনো ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই সেখানকার মানুষরাও এখনো পুরোপুরি ডেভেলপড হয়নি। এরকম অনেক মানুষ সেখানে আছে যারা পুরোপুরি মানুষ নয়, আবার সম্পূর্ণ পশুও নয়, অর্থাৎ তাদের শরীরের কিছু অংশ মানুষের মতো হলেও মস্তিষ্ক এবং কাজকর্ম পশুদের মতো। আবার এমনও কিছু প্রাণী আছে যারা বিবর্তিত হয়ে খুব বিপজ্জনক হয়ে উঠছে। রণজয় হাঁ করে ডক্টর চাকির কথা শুনছিল, যেন সে কোনো সায়েন্স ফিকশনের গল্প শুনছে। ডক্টর চাকি বলতে থাকলেন, এই সব বিবর্তিত প্রাণী সেই গ্রহের সম্পূর্ণরূপে ডেভেলপড মানুষদের জন্য বিপজ্জনক তো বটেই, এরা ভবিষ্যতে আমাদের পৃথিবীর জন্যও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই আমরা পৃথিবী থেকে প্রতি বছর কিছু লোককে টাইটানে পাঠাই, যাতে ভবিষ্যতের যাবতীয় বিপদকে তারা সেখানেই